শেষ দিনের রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের স্রোত, পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। আসি 4:30, ট্রেন ছিল 6টায়। আদৌ যাইতে পারবো কিনা বুঝতেছি না আর কি। ভিতরে কোনো জায়গা নাই, এত সাদরতাছি। টিকিট নিতে হয়েছে অনেক কষ্ট করে, এরপর ভালো লাগতেছে যে বাড়িতে যাচ্ছে, মা বাবা বোন আছে, সবার সাথে একসাথে ঈদ করবো। বাসায় সবার সাথে ঈদ করবো, অনেক মজা, সেটা কষ্টের মধ্যে অনেক মজা লাগছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। চামড়ার দাম কম ধরায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা। ঈদ উল আজহার প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হালকা বৃষ্টিপাতের আশঙ্কা। ঈদের ছুটির প্রথম দিনে ঢাকা অনেকটাই ফাঁকা, স্বস্তিতে নগরবাসী, তবে গণপরিবহনের অভাবে কিছুটা ভোগান্তি। জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং রাতভর অবস্থানের পর আরাফাত ময়দান থেকে মিনায় ফিরছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। শুরুতেই ঈদে বাড়ি ফেরা মানুষের খবর। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের ঘরমুখ যাত্রীদের ঢল নেমেছে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেল স্টেশনে। আগামীকাল ঈদ হওয়ায় যে কোনো মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন তারা। রাজধানীতে গণপরিবহন কম থাকায় বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে পৌঁছাতে বেগ পেতে হয় এসব যাত্রীদের। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। দরজায় কড়া নাড়ছে ঈদ, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে পবিত্র ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা। কোরবানির এই ঈদকে ঘিরে প্রতি বছরই নগরবাসীর বেশিরভাগই ঢাকা ছেড়ে যান, আর ঈদকে সামনে রেখে ঘরমুখো এই যাত্রাতেই শুরু হয় ভোগান্তি। সকাল থেকে যারাই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি ভোগান্তির শিকার হয়েছেন। রেল স্টেশনগুলোতে ভোগান্তির প্রধান কারণ বরাবরের মতো টার্মিনালের ট্রেন দেরিতে আসা, অতএব দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া। একই সাথে যাত্রীদের হুড়োহুড়ি, ফলাফল ভোগান্তি। আসি 4:30, ট্রেন ছিল 6টায়। এখন তো অনেক লেট হইতেছে, বাচ্চা টাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এখন আদৌ যাইতে পারবো কিনা সেটা বুঝতেছি না আর কি। 6টার ট্রেন যাবো সিরাজগঞ্জ, অনেকক্ষণ ধরে তো লেট করতেছে গাড়ি। ট্রেন তো লেট, এখন কখন আসবে জানি না, অপেক্ষা করতেছি। যাবো তো সান্তার, তারপরে বিষয় যে বাড়িতে যাচ্ছি। আসলে অপেক্ষা যে করতেছি ঠিক আছে, বাট সেই কষ্টটা মনে হচ্ছে না। গণপরিবহনের অতিরিক্ত চাপে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে নগরীর কাউন্টারগুলোতে নির্ধারিত সময়ে আসতে পারছে না বাসগুলো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, কিন্তু তারপরও বাড়ি ফিরতে হবে প্রিয়জনের কাছে। আগে ভাড়া ছিল 70 টাকা, এখন ভাড়া নিতেছে 110 টাকা। তারপরও আমরা গাড়ি এখন প্রায় 8টায় দাঁড়াইছি, এখন পর্যন্ত দাঁড়ানোই আছে। তারপরও কষ্ট করে আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা আছি। ভাড়াটা হলো 70 টাকার ভাড়া, 110 টাকা নিয়েছে। তাও আমাদের কষ্ট নয়, তাও যদি গাড়ি অ্যাভেলেবল পাইতাম, যানজটটা কম থাকতো, তাইলে আমরা আনন্দ করতে পারতাম। ভোগান্তি থেকে বাদ পড়েননি নৌপথের যাত্রীরাও। সকালে বাসা থেকে বের হয়ে প্রথমেই মুখোমুখি হতে হয় গণপরিবহন সংকটের। এরপরই শুরু হয় কাঙ্ক্ষিত নৌযানটিতে জায়গা করে নেয়ার যুদ্ধ। হচ্ছে তো ভিড়, বিভিন্ন ধরনের সমস্যা, যানজট, প্রায় বিভিন্ন ধরনের সমস্যা। কষ্ট হইলো ভালো লাগতেছে, ঈদে আনন্দ বাড়িতে করবো। কষ্ট হইতেছে যাইতে, যানজট আছে, কিন্তু তারপরও আনন্দ। ভিড়ের ভিতরে যাওয়াটাই সবার মাঝে একটা আনন্দ। প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশায় এত কষ্ট, এত ভোগান্তি যে মুহূর্তেই তুচ্ছ হয়ে যায় তারই প্রমাণ মেলে সড়ক, রেল এবং নৌ প্রতিটি রুটেই ঘরমুখো মানুষের এই যাত্রার মধ্য দিয়ে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
ঈদের ট্রেন ও লঞ্চে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন শাফিন জাহিদ এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রামিম হাসান। শুরুতে যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকের দিনটা পেরিলেই কিন্তু পবিত্র ঈদুল আজহা অর্থাৎ মুসলমানদের অন্যতম একটি বড় ধর্মীয় উৎসব, পশু কোরবানির মাধ্যমে যেই উৎসব পালন করা হবে আগামীকাল। আর সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু গত কয়েকদিন যাবৎ ঢাকা ছাড়ছেন নগরবাসী, নারীর টানে ঢাকা ছাড়ছেন। আজকেও কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে সেই পরিমাণ ভিড় দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানগুলোতে। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডানে এবং বামে দুই পাশে এই ট্রেন দাঁড়িয়ে আছে। তো সকাল থেকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু খুব ভোর থেকেই যাত্রীরা বাসা থেকে বের হয়েছেন, নগর ছাড়বেন, প্রিয় মাতৃভূমির কাছে যাবেন, মায়ের কাছে যাবেন ঈদ উপলক্ষে। তো আমার পাশে যে ট্রেনটি আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটি বলাকা কমিউটার সকাল 8:30টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও 10:30 থেকে সেখান থেকে ছাড়ে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে প্রায় 12টার দিকে 12টার নাগাদ আসলেও এখন পর্যন্ত সেই ট্রেনটি ছাড়া হয়নি। এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে কয়টি ট্রেন ছেড়েছে সকাল থেকে এখন পর্যন্ত সবকটি মোটামুটি কিছুটা বিলম্বিত হয়েছে। আমি বলতে পারি সকাল থেকে এখন পর্যন্ত সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ছেড়েছে 6:40-এ, 11 সিন্ধু কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়েছে 7টার দিকে, তিস্তা দেওয়ানগঞ্জ জামালপুরের উদ্দেশ্যে ছেড়েছে সকাল 7:20-এর দিকে। ঈদ স্পেশাল উপলক্ষে আজকে একটি ট্রেন ছিল, সেটি ছেড়েছে জামালপুরের উদ্দেশ্যে 8:40-এ, কর্ণফুলী ছেড়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে 8:30টার দিকে। এছাড়াও মহানগর প্রভাতী চট্টগ্রামের উদ্দেশ্যে 7:30টার দিকে ছাড়ার কথা থাকলেও সেটি প্রায় 2 ঘন্টা লেট করে 9:30টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এছাড়াও কিশোরগঞ্জ এক্সপ্রেস 10:30টার দিকে ছেড়ে যায়, একতা এক্সপ্রেস 10টার দিকে এবং জয়ন্তিকা এক্সপ্রেস বেলা 11টার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগে দেখা গেছে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যায়। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটি ট্রেন কিন্তু বিলম্বিত হয়েছে। এর মধ্যে বলাকা কমিউটার অন্যতম, সব থেকে বেশি সময় নিয়েছে। আর রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু যে ট্রেনটি ছিল সেটি সকাল 6:30 নাগাদ ছাড়ার কথা থাকলেও সেটি সকাল বেলা 12টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। তো একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এরকম ভাবে প্রায় কয়েকটি ট্রেনই কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত কিন্তু দেরি করে রাজধানীর এই স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে। তো মূলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীদের মধ্যে একটু তো অভিযোগ আছে, তারা তো বলছে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আর তারপরেও তাদের চোখে মুখে একটি বিষয় দেখেছি যে যত কষ্টই হোক না কেন নারীর টানে শেষ পর্যন্ত বাড়িতে তারা ফিরবেন, সেই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসগুলো কিন্তু তাদের চোখে মুখে আছে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই বিষয়গুলো কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু দেখা যাচ্ছে, যা আপনি দেখতেই পাচ্ছেন যে আমার ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় এবং লঞ্চের বগিগুলো যে কানায় কানায় পরিপূর্ণ এবং সেই সাথে অবশ্যই ছাদ পর্যন্ত কিন্তু ভরে গেছে। তো শুধুমাত্র রেলপথ না, রেলপথে ছাড়াও কিন্তু রাজধানীর দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে কিন্তু লঞ্চগুলো থেকে ছেড়ে গিয়েছে লঞ্চ। সেখানে আমাদের সহকর্মী রামিম হাসান আছে, আমি সেখানে চলে যাচ্ছি রামিমের কাছে। ট্রেনের ঘরমুখো যাত্রীদের খবর জানলাম। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে সকালবেলা যে ঢলটি দেখা গিয়েছিল তারপরে কিন্তু সেরকম যাত্রীদের ঢল আমরা দেখিনি। তবে এখানে নৌ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে দুপুর 3টার পরে আবার এই ঢলটি শুরু হবে এবং এখন পর্যন্ত 55টির মতন জাহাজ এখান থেকে লঞ্চ এখান থেকে ছেড়ে গেছে বরিশাল এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে। আর 70টির মতন জাহাজ এখনো পর্যন্ত ঘাটে রয়েছে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আরেকটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে, শুধুমাত্র এই 70টি লঞ্চই নয়, আরো কিছু লঞ্চ যেগুলো ভোরবেলা ছেড়ে গিয়েছিল বিভিন্ন এলাকায়, সেগুলো কিন্তু এখন আবার ঢাকা অভিমুখী হচ্ছে। তো সেগুলো যখন পৌঁছবে এই সংখ্যাটা আরো অনেকখানি বেড়ে যাবে। অর্থাৎ ঘরমুখী যাত্রীদের যে এই ঢলটি দুপুর 3টার পরে আশা করা হচ্ছে সেটি খুব বেশি সামলাতে খুব বেশি বেগ পেতে হবে না বলে এখানকার যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা বলছেন। আর একটি তথ্য জানিয়ে রাখি, এখান থেকে যেমনটি জানানো হয়েছে যে প্রতিদিন এই বিশেষ করে ঈদের আগের 3 দিন এবং ঈদের দিন, এই 3 দিনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী এই বরিশাল, পটুয়াখালী এবং এদিকে যে জেলাগুলো রয়েছে সেগুলোতে যায় এবং তার সংখ্যা আনুমানিক বলা হচ্ছে প্রতিদিন প্রায় 10 লাখের কাছাকাছি। আর এত যাত্রী একসাথে সামাল দেয়া
বিআরডব্লিউটি কর্তৃপক্ষ এবং এখানে যারা অন্যান্য নৌ কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। তারপরেও তারা চেষ্টা করেন এই সীমিত সংখ্যক জনবল দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করার। অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না এবং একটি অভিযোগ যেটি বারবারই আমরা শুনি, যেটি বলা হয় অতিরিক্ত যাত্রীর চাপ এবং লঞ্চে যে পরিমাণে ক্যাপাসিটি রয়েছে তার চেয়ে বেশি যাত্রী নেওয়ার কথা বলা হয়। সেটি পর্যবেক্ষণ কিভাবে হচ্ছে সে বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম এখানে যারা কর্তৃপক্ষ ছিলেন তাদের কাছে। তারা বলছেন যে এ বিষয়টি আসলে যখন যাত্রী চাপ অনেক বেড়ে যায় সেটি দেখা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তারপরেও তারা যেটি চেষ্টা করেন যেই লঞ্চগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলোর যেই ক্যাপাসিটি রয়েছে সেটি দেখা হয় এবং সেই সাথে ওয়াটার লেভেলটাও খেয়াল করা হয়। তারপরে যখন যাত্রী ঢল অনেক বেড়ে যায় তখন আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলেও তারা জানাচ্ছেন এবং এটি বাস্তবতা বলে মানতে হচ্ছে এখন পর্যন্ত। আর যেটি অতিরিক্ত যাত্রী হলে ছাদে যাত্রীর যেই প্রেশারটা সেটাও কিন্তু বেড়ে যায় এবং সেটার কারণে যাতে ছাদে যাত্রী না ওঠেন সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তারা বলছেন যে বৃষ্টির কারণে এমনিতেই যখন বৃষ্টি হয় তখন যাত্রীরা ছাদে থাকেন না, তারা যে যথাস্থান সেগুলোতেই তারা ভ্রমণ করেন। তো মোটামুটি দুপুর 3টার পরে আমরা আশা করছি যে যাত্রীর ঢলটা সকালবেলা ছিল সেটা আবার বাড়বে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রামিম হাসান এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদেরকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন তারা, শাফিন জাহিদ সহ। এদিকে ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় উপচে পড়া ভিড় দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। 6টা 40 মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ও 7টা 10 মিনিটে মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে শেষ দিন হওয়ায় যাত্রী সংখ্যা কয়েক গুণ বেশি ছিল। রেল কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান নেন। এছাড়া টিকিট কালোবাজারি বন্ধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক মনিটরিং এর জন্য সকাল থেকে স্টেশন চত্বরে অবস্থান করেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এত কষ্ট করে গরমের সাথে যাবো, তাও বাবা মার সাথে ঈদ করে এটা আনন্দ। ভিতরে কোনো জায়গা নাই, এত সাদরতাছি। টিকিট নিতে হয়েছে অনেক কষ্ট করে, এরপর ভালো লাগতেছে যে বাড়িতে যাচ্ছে, মা বাবা ভাই বোন আছে, সবার সাথে একসাথে ঈদ করবো আর কি। কষ্ট মানে সবাই আসলে ঈদ করার জন্য যাচ্ছে, আপন জনদের কাছে এটা অনেক আনন্দ লাগছে। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে বাস টার্মিনাল। আর সে কারণে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌরভ। রঞ্জন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায়। আমি সকাল থেকে বলছিলাম যে এখানে কিন্তু আজকে ঈদের শেষ দিন, ঈদের মাত্র একদিন বাকি, এ কারণে কিন্তু জনসমাগম বেশি ছিল। যারা আসলে ফিরবেন বাড়িতে তাদের পরিমাণটা বেশি ছিল এবং দিন গড়াতে শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সাধারণ লোকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যেসব গাড়িগুলো রয়েছে সেই সব গাড়িতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই পুরো সায়দাবাদ এলাকাটিতে। আমরা দেখতে পেয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারগুলোতেও কিন্তু গাড়ি রাখা হয়েছে, সেই কারণে কিন্তু যানজটের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এখানকার সাধারণ মানুষদের মূল অভিযোগ সেই ভাড়া নিয়ে, অর্থাৎ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। অনেকে বলছেন যে 150 টাকার ভাড়া কমপক্ষে 500 টাকা নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া সার্বিক অবস্থা এখন পর্যন্ত বেশ ভালোই রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনিনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যকে আমরা দেখেছি টহল দিতে এবং পুরো এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে লোকের সংখ্যা কমে যাচ্ছে, গাড়ির সংকট রয়েছে এবং সেই সংকটটাকেই কাজে লাগিয়ে মূলত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া এখন শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে শত কষ্ট হলেও শেষ পর্যন্ত তারা বাড়িতে ফিরতে পারবেন, এটা নিয়েই তারা বেশি আনন্দিত। সবকিছু মিলিয়ে ঈদের আর মাত্র একদিন বাকি এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা ঈদকে ঘিরে আসলে সত্যিকার অর্থেই নিজস্ব গন্তব্যে পৌঁছানোর তা আমরা দেখতে পেয়েছি। এই ছিল এখানকার সর্বশেষ খবর। রঞ্জন। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঘরে ফেরে মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল ইসলাম সৌরভ। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে গড়াই পর্যন্ত 35 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী মানুষ।
পুলিশ জানায়, গতরাতে টাঙ্গাইল মহাসড়কের জামগড়া এলাকায় যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ায় তখন থেকে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল 7টা থেকে যানজট অসহনীয় হয়ে ওঠে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকে শত শত যাত্রীবাহী বাস। এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনী। মহাসড়কে প্রচুর যানজট, আমরা সারাদিন বসে রয়েছি, গাড়ি আগাইতেছে না। এখন যে কতক্ষণ লাগে পৌঁছাতে হবে সেটাও বলতে পারতেছি আমরা বাড়িতে যাই কি ঈদ করতে পারবো নাকি সেটা ভাবতে পারতেছি। ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছি, 3 ঘন্টা 1.5 কিলোমিটার রাস্তা আসলাম। এখন ঈদ কালকা সকালে, ঈদ তো এমনি করা লাগবে, শ্যামাই সিং কিনতে লোক পাঠাবো দোকানে। এবার কোরবানির পশুর হাটের খবর। রাত পেরুলেই কোরবানির ঈদ। সে সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন হাটে পরিবারের সদস্যদের নিয়ে উৎসবমুখর পরিবেশে পশু কিনতে আসছেন ক্রেতারা। হাট সংলগ্ন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে গরু ছাগল নিয়ে বসেছেন ক্রেতারা। আফতাবনগর, গাবতলী, বস্তিলা হাটে গিয়ে দেখা যায় অনেক বিক্রেতাই ট্রাক ভর্তি গরু নিয়ে হাটে আসছেন। তবে দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, জমে উঠছে বেচাকেনা। বিকেলের পর বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। আজও রাজধানীর বিভিন্ন হাটে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আনছি আমি একটা 6,000, 7,000, 8,000, 10,000, 5,000 দাম কো কিভাবে পর্যাপ্ত আছে, দামও বেশি চাইতেছে ওনারা, দাম ছাড়তেছে না। দামাদামি করে নিতে পারলে মোটামুটি রিজনেবল দাম। গতবার যে গরুর দাম গেছে তার চেয়ে অনেক গুণ ভালো গেছে। এবার ভালোভাবে দামাদামি করতে পারলে ঠিক মতো নেওয়া যায় আর কি। দাম নিচে হলো 50,000। হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার ওমর ফারুক। চলে যাচ্ছি তার কাছে। ওমর, ইসরাত, আজকে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সকাল 10টার পর থেকে এখানে কোরবানির যে পশু, সেই পশুর দাম আমরা দেখতে পাচ্ছি যে আফতাবনগরে একটু চড়া। এবং সেটা যদি বলা হয় যে কেমন চড়া, তাহলে বলতে হয় যে ছোট গরুর ক্ষেত্রে গতকালের তুলনায় 6 থেকে 7,000 টাকার মতো ডিফারেন্স দেখতে পাচ্ছি। এবং মাঝারি আকারের যে গরু, সেই মাঝারি আকারের গরুর দাম গতকাল এবং আজকে যে ভোরেও যে গরুর বিক্রি হয়েছিল 45 থেকে 50,000, সেই গরুই আমরা এখন দেখতে পাচ্ছি যে 65, কোনো ক্ষেত্রে 70-75,000 টাকা। অর্থাৎ মাঝারি আকারের গরুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 15,000 টাকা এখন বেশি গুনতে হচ্ছে গ্রাহকদের। এর পাশাপাশি যেগুলো হচ্ছে বড় আকারের গরু, সেই বড় আকারের গরু কিছুক্ষণ আগেই আমি একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি আমাকে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে যেই গরুটি 75 থেকে 80,000 টাকায় গতকাল বিক্রি হয়েছে, সেই গরুটি আজকে 1 লাখ থেকে 1,10,000 বা 1,05,000 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ গতকালের তুলনায় বড় গরুর ক্ষেত্রে 25 থেকে 20,000 টাকার পার্থক্য বা ফারাক আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই হাটে এখন পর্যন্ত যে গরু বিক্রি হয়েছে সেখানে অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে বলেই এখানে যারা বিক্রেতা এবং যারা কিনতে এসেছেন তারা বলছেন। এবং এর পাশাপাশি এখানে হাটের লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটি দাবি করছেন যে ঢাকার বাইরে থেকে এখনো নাকি এই হাটে গরু আসবে। তবে আমরাও দেখতে পেয়েছি যে বেশ কিছু গরু এখানে গত কয়েক ঘন্টায় আমরা বেশ কিছু গরু এখানে আসতে দেখেছি। এই মুহূর্তেই আপনি দেখতে পাচ্ছেন যে একটি গরুবাহী ট্রাক এখানে এসে ঢুকেছে এবং এই ট্রাকের সংখ্যা বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই বাড়ছে। তবে সন্ধ্যার পরে এই হাটের অবস্থা কোন দিকে যাবে, অর্থাৎ গরুর দাম খুবই চড়া হবে নাকি আবারও গরুর দাম পড়ে যাবে, সেটি আসলে নির্ভর করছে এই বিকেলের দিকে বা আরো
কয়েক ঘন্টার মধ্যে গরু কি পরিমাণের গরু এই হাটে ঢুকবে সেটির উপরেই নির্ভর করছে। তবে সব মিলিয়ে যেটি বলা যায় সেটি হচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে শেষ দিনে এসে অন্যান্য দিনের তুলনায় গরুর দাম অনেকটাই চড়া। তো ইসরাত, এই ছিল আমার কাছে আফতাবনগরে গরুর হাট থেকে সবশেষ খবর। ধন্যবাদ ওমর। দর্শক, আফতাবনগর গরুর হাট থেকে আমাদেরকে কোরবানির পশু কেনাবেচার খবর জানাচ্ছিলেন ওমর ফারুক। কোরবানির একদিন আগে বন্দরনগরী চট্টগ্রামে পশুর চামড়া নিয়ে অস্থিরতা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে প্রতি বর্গফুট চামড়ার দাম 40 থেকে 45 টাকা নির্ধারণ করে দেয়। প্রতিবেশী দেশ ভারতে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে এত কম দামে চামড়া কেনা সম্ভব নয় বলে দাবি তাদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় প্রতি বছরই কোরবানি ঈদে চামড়া নিয়ে নানা ধরনের জটিলতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েক বছর ধরে ঢাকার ট্যানারি মালিকরা দর নির্ধারণ করে দিলেও শেষ পর্যন্ত তা রাখা যায় না। মাঠ পর্যায়ে মৌসুমী ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে চামড়ার দাম বেড়ে যায় কয়েক গুণ। তারপরও এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 40 থেকে 45 টাকা। আর এই নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। একটা 20 ফুটি মালের দাম যদি আপনার 40 টাকা হয়, আপনার একটা চামড়ার দাম হবে 800 টাকা। এখন আমাদেরকে কিনতে হবে ওই 800 টাকার মালটা আমাদেরকে কিনতে হবে 700 টাকার মধ্যে। লেবার খরচা আছে, প্রতি চামড়া 10 টাকা স্কোয়ার ফুটেও কম হবে। এই হিসেবে আমাদেরকে 30-35 টাকা হিসেবে চামড়া কিনতে হবে। এদিকে এক বছর পেরিয়ে গেল, গত বছরের অর্ধেক পাওনা টাকা এখনো পায়নি এখানকার ব্যবসায়ীরা। এই অবস্থায় চামড়ার দাম কম রাখায় চামড়া শিল্পে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। লবণের দাম বেশি এবং লোকের মানে যারা কাজ করে তাদের বেশি। আমরা তো মোটেই চামড়া কিনতাম না। আর আগে প্রায় 2-3 লাখ টাকা মানুষকে অ্যাডভান্স দেওয়ার কারণেই আমরা কিছু কিছু চামড়া কিনবো। অপরদিকে বাংলাদেশের চামড়ার দাম তুলনামূলক কম নির্ধারণ করায় প্রতিবেশী দেশ ভারতে এসব চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যখন এই চামড়ার দাম একটু কম থাকে তখন আমাদের প্রতিবেশী দেশে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা 100% থাকে। কাজে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিশেষ করে সিদ্ধান্ত তা না, যদি কভার ব্যান করে কোনো চামড়া যাতে ওদিকে ঢাকা মুখে যাইতে না পারে। গত বছর কোরবানি ঈদে চট্টগ্রাম অঞ্চল থেকে সংগৃহীত হয়েছিল 4,80,000 চামড়া। প্রথম পর্যায়ে প্রতি বর্গফুট 70 থেকে 75 টাকা নির্ধারণ থাকলেও পরবর্তীতে 100 টাকায় গিয়ে পৌঁছে। আর এবার 5.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে সদরঘাটে ছিনতাই করতে গিয়ে 2 জনের মৃত্যু। ছিনতাইকারীদের ব্যবহৃত 2টি অস্ত্র ও নগদ 5 লাখ টাকা জব্দ। শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। আজ মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন লাখ লাখ হাজি। এদিকে গতকাল আরাফাত ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশি বেশ কয়েকজন হাজি অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশের হজ মিশন। আরাফাতের ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ভোরে মুজদালিফায় ফজর নামাজ কায়েম করেন হাজিরা। এরপর সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন তারা। আসার সময় সেখান থেকে পাথর সংগ্রহ করে আনেন হাজিরা। মিনায় পৌঁছে শয়তানকে উদ্দেশ্য করে একে একে 7টি পাথর নিক্ষেপ করেন লাখ লাখ হাজি। আল্লাহর সন্তুষ্টি লাভ ও বিশ্বের সকল মুসলমানদের শান্তির জন্য প্রার্থনা করেন হাজিরা। আল্লাহ পাকের কাছে আমাদের একটাই নিবেদন, একটাই আবেদন যে উনি যেন আমাদেরকে আল্লাহর মেহমান হিসেবে গ্রহণ করে, আমাদের হজকে কবুল করে তো আমাদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে যেন উনি ক্ষমা করে। আমাদের বাপ মা সহ যত আত্মীয় স্বজন, যত মুসলমান কবরে শায়িত আছে সকলকে যেন উনি বেহেশতবাসী করে। এরপর ঈদের নামাজ শেষে রয়েছে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। হযরত ইসমাইলের কোরবানিকে স্মরণ করে মহান আল্লাহর উদ্দেশ্যে নিজের প্রিয় পশু কোরবানি করেন মুসল্লিরা।
কোরবানির পর মাথা মুন্ডন করে আজকের মধ্যেই হারাম শরীফে তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজ পালন। এরই মধ্যে গতকাল আরাফাত ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশি বেশ কয়েকজন হাজি অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশ হজ মিশনের সহায়তায় তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে। তবে সার্বিকভাবে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানালেন হাজিরা। আল্লাহর মেহমান হিসেবে পবিত্র মক্কায় উপস্থিত হয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে হজ পালন করতে পারার জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা এবং জাতিসংঘের 70তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে নিউ ইয়র্ক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিউ ইয়র্ক বিমানবন্দর এলাকায় পাল্টা সমাবেশ করে। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পর বুধবার লন্ডনে যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 2041 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজকে লন্ডনে বসে আমি আমাদের যারা প্রবাসী বাঙালি, এই ইংল্যান্ডে যারা আছেন এবং আশেপাশের সব দেশে এবং প্রবাসী যারা আছেন সবাইকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ঈদ ভালোভাবে পালন করবেন, ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাই এবং প্রত্যেকে আনন্দের সাথে ঈদ উদযাপন করবেন সেটা আমি আশা করি এবং আমি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাই, আমার দেশবাসীকে জানাই, সকল মানুষের জন্য আমার ঈদের শুভেচ্ছা রইল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশ উন্নয়নের পথে যে অগ্রযাত্রা শুরু করেছে, আমরা আশা করি যে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমরা মধ্যমায়ের দেশের সোপানে পা রেখেছি আর 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়া বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। লন্ডনে 3 ঘন্টা যাত্রা বিরতির পর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে করে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে নিউ ইয়র্ক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। এ সময় নিজেদের মধ্যে হট্টগোল শুরু হলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। আগামী 25শে সেপ্টেম্বর 3 দিনব্যাপী 2015 পরবর্তী উন্নয়ন এজেন্ডা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং 28শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে আগেই সম্মেলন স্থলে পৌঁছালেন বাংলাদেশি প্রধানমন্ত্রী। জাতিসংঘের অধিবেশন চলাকালে তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনের হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলেই মার্কিন মূলধারার রাজনীতিক সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুপুরের সময় আরো থাকছে। নিরাপত্তা নিষেধের পরই বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, জানালেন বিসিবি সভাপতি। খেলা হবে শুধু করাচিতে। রাজধানীতে ঈদ উল আজহা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন শেষে কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। এর আগে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ঈদ জামাত, কোরবানির চামড়া ব্যবস্থাপনা সহ রাজধানীর সার্বিক নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে ঈদের দিন সহ পরবর্তী কয়েকদিন রাজধানীতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। শুক্রবার সকাল 8টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে রাজধানীর প্রধান ঈদ জামাত। তোরণ নির্মাণ, সামিয়ানা টানানো সহ প্রায় সব কাজই সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। বৃষ্টি মোকাবেলায় সামিয়ানার উপরে আলাদা ত্রিপল দেয়া হচ্ছে। অতিবৃষ্টি হলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আবহাওয়া অনুকূল সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা সবাই ঈদুল আজহার জামাত জাতীয় ঈদগাতে আদায় করব আগামীকাল সকাল 8টায়। যদি অতি বর্ষণের কোনো ঘটনা ঘটে তাহলে এই জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে
সকাল 8:30। এদিকে রাজধানীর প্রধান প্রধান ঈদ জামাত সহ সার্বিক নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় ঈদগাহ ময়দানে এবং বাইতুল মুকাররমে বড় জামাত হবে। এই দুটো জামাতেই আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া মহানগরীর অন্যান্য ছোট যে জামাতগুলো রয়েছে প্রত্যেকটা জামাতেই সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একটা ঈদের জামাত কেন্দ্রিক থাকবে এবং শহরের বিভিন্ন স্থানে আমাদের চেকপোস্ট থাকবে। আর ঈদের দিন সহ পরবর্তী কয়েকদিন রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এইগুলি এবং খুলনার কিছু অংশ ভালোই থাকবে। কোনো কোনো সময় হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে। আমরা আশা করছি 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব অঞ্চলে খুবই কম, উপকূলীয় অঞ্চল ছাড়া। ঢাকাতে বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হবে, এমন অন্য ধরনের কোনো দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া নেই। বাইতুল মুকাররমে 5টি ঈদ জামাত ছাড়াও সংসদের দক্ষিণ প্লাজা সহ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে শতাধিক জামাত অনুষ্ঠিত হবে। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের খবর। দর্শক, এই মুহূর্তে ওই এলাকায় আছেন আমাদের রিপোর্টার সানবীর রূপল। যানজটের এখনকার খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, রঞ্জন শুভ্র, উত্তরবঙ্গগামী যাত্রীদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে বলা যায়। কারণ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে পুরো জায়গাটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একদম জ্যামে ঠাসা। সকালবেলা থেকে এই এলাকাটি পুরো এলাকাটাই কিন্তু একদম জ্যামে আটকা পড়ে আছে বা যাত্রীরা যারা আছেন। তবে তারপর অন্তত 10টা থেকে 11টা পর্যন্ত এই অবস্থাই ছিল। 11টার পর থেকে আস্তে আস্তে কিছুটা যানজট কমতে কিছুটা শুরু করেছে। তবে এখনও যে অবস্থা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম সাভার থেকে টাঙ্গাইল মহাসড়কে ঢোকার মুখেই এক বাইপাইল এই পুরো সড়কটি এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই পুরো এলাকাতেই কিন্তু যানজটে আটকা পড়েছেন মানুষ, ঘরমুখো বাড়ি ফেরা মানুষ। তবে একটু আগে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তিনি কিন্তু এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তিনি পরিদর্শন করে এই যানজটের এলাকাটি তিনি দেখেছেন। দেখে এর মধ্যে তিনি এই এলাকাটি পরিদর্শন করে একটু আগেই চলে গেছেন। আর একটি কথা জানিয়ে রাখি যে আমরা যখন ঢাকা থেকে যাত্রা করেছি সেই ঢাকা থেকে এই টাঙ্গাইল বাইপাস এলাকাটি অর্থাৎ সাভারের যে এই বাইপাইল এলাকাটি, এই এলাকাটিতে আসতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা বা তার চেয়েও আরও কিছু বেশি সময়। তবে ঢাকা ঢোকার মুখে কিন্তু এখন রাস্তা একদমই ফাঁকা। তবে গাবতলী যে এলাকাটি, সেই গাবতলী থেকে বালিয়াপুর পর্যন্ত এখনও ঢাকা ঢোকার মুখেও কিন্তু আমি যানজট দেখে এসেছি। তবে এই এলাকাটির যে যানজট লক্ষ্য করছি তাতে আসলে কতক্ষণ নাগাদ যে এই যানজট থেকে মানুষজন পরিত্রাণ পাবেন তা আসলে বলা যাচ্ছে না। তবে বাড়ি ফেরা মানুষ, কালকে ঈদের দিন, সেই ঈদ উদযাপন করতে তারা যে মানুষজন বাড়ি ফিরছেন, তারা গত 2-1 দিন যে বৃষ্টিতে যে দুর্ভোগ ছিল মানুষজনের, সেই দুর্ভোগ না থাকলেও যানজটের দুর্ভোগ কিন্তু আজকে চরমে পৌঁছেছে বলা যায়। রঞ্জন শুভ্র, এই ছিল এখনকার মতো এখানকার যানজটের খবরাখবর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল মোড় এলাকা থেকে যানজটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। এদিকে ঢাকার চিত্র কিন্তু ভিন্ন। ঈদের ছুটির কারণে ফাঁকা হয়ে পড়েছে রাজধানীবাসী বলছেন ঈদের ছুটিতে ঢাকা যানজট মুক্ত হওয়ায় স্বস্তিতে চলাফেরা করছেন তারা। তবে গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় যাতায়াতে ভোগান্তি সহ বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে তাদের। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে যাত্রীদের দুর্ভোগ কমাতে এরই মধ্যে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফখরুল শাহিনের রিপোর্ট। বিজয় সরণির এই ফাঁকা রাস্তাটি বলে দিচ্ছে ঈদের ছোঁয়া লেগেছে রাজধানীতে। একদিন আগেও যেখানে রাজধানীবাসীর কাছে অসহনীয় ছিল প্রচণ্ড যানজট আর যানবাহনের শব্দ, সেখানে স্বস্তি ফিরে এনেছে ঈদের আগমন। এখন আমার ঘুরতে খুব ভালো লাগছে। ঢাকাতে এখন জ্যামজট নেই, ফাঁকা, ঘুরতে অনেক মজা লাগবে। ঠিক গ্রামের চিত্রটা পাই আর মনে হচ্ছে যে আমরা রাস্তার রাজা আজকে এই 5 দিন। অনেক ভালো লাগতেছে।
তবে যাত্রীদের অভিযোগ, মহাসড়কে একে তো যানবাহনের সংখ্যা কম, তার উপরে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। এতে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকক্ষণ ধরে কাতারে আছি, গাড়িতে প্যাসেঞ্জার বেশি ওঠা যাচ্ছে না, ভাড়া বেশি চাচ্ছে এরা। নর্মালি লেগুনা বা ট্রান্সপোর্ট যেটাই বলেন 5 টাকা 10 টাকা করে ভাড়া বেশি চাচ্ছে। 50 টাকা করে নিচ্ছে গুলিস্তান, যেখানে নামবেন 50 টাকা করে নিচ্ছে, যেখানে 22 টাকার ভাড়া। ঈদ বোনাস হিসাবে আমরা 2 টাকা 5 টাকা চেয়ে নিচ্ছি, সেটাই। এদিকে ডিএমপি বলছে, রাজধানীবাসীর ঈদকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন তারা। লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে আমাদের বাড়তি নিরাপত্তা, পুলিশ লাইন থেকে আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি, বিশেষ টহল টিমের ব্যবস্থা রেখেছি, স্ট্রাইকিং রিজার্ভের ব্যবস্থা রেখেছি, সাদা পোশাকে আমাদের লোক কাজ করছে। ঢাকা শহরে অনেকেই অল্প দূরত্বের ভাড়া বহন করতে চাচ্ছে না, এই বিষয়টি আমরা ট্রাফিক পুলিশকে ইতিমধ্যে অবগত করেছি। ঢাকাবাসীর প্রত্যাশা, আবহাওয়া শুষ্ক থাকলে কোনো প্রকার ঝুটঝামেলা ছাড়াই আনন্দে কোরবানির ঈদ উদযাপন করতে পারবেন তারা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে রান্নার অন্যতম অনুষঙ্গ মশলা কিনতে রাজধানী বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। মশলার বাজারের সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। সবুজ, ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি কারণ বাজারে মশলার বাজারে। ঈদের আগে মশলার বাজারের দাম দর এবং বিক্রি নিয়ে খবর জানানোর জন্য তো আমরা এখানে এসে মশলা বিক্রেতা অর্থাৎ দোকানীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলেছেন যে মশলার বিক্রি কিন্তু ঈদ উপলক্ষে যেমনটা প্রতিবার অনেক বিক্রি বেড়ে যায় সেরকম কিছু নয়, স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেড়েছে। আর দাম দরের ব্যাপারটা তারা যেমনটা জানিয়েছেন যে গত 15 দিন বা 1 মাসের মধ্যে দামের কিন্তু হেরফের নেই, অর্থাৎ চাহিদা বাড়ার প্রেক্ষিতে যে দাম দর একটু বাড়বে তেমনটা কিন্তু এই বাজারে, অন্তত রাজধানী এই অন্যতম বড় পাইকারি মশলার বাজার, সেখানে কিন্তু সেই প্রভাবটা এখন পর্যন্ত দেখা যায়নি। স্বাভাবিক দিনের মতোই বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা কিন্তু স্বাভাবিকভাবেই অনেক বিক্রেতাই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং মাঝে মাঝে কিন্তু দু একজন কিন্তু একটু বলেছেন যে দাম একটু বেশি, কিন্তু আমরাও যেটা প্রত্যেকটা দোকানেই কথা বলেছি, বেশিরভাগ দোকানেই জানিয়েছেন যে ঈদ উপলক্ষে কিন্তু দাম বাড়েনি। তো আমরা এই বাজারে যে মশলাগুলো বিক্রি হচ্ছে সেই মশলাগুলোর মধ্যে যেগুলো ঈদের সময় বেশি দরকার হয়, তো সেই মশলাগুলোর দাম যদি দেখি, যে লবঙ্গ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকার মধ্যে, দারুচিনি 200 থেকে 300 টাকার মধ্যে, জিরা 380 থেকে 380 টাকা সর্বোচ্চ, গোলমরিচ বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, তেজপাতা 180, এলাচ বিক্রি হচ্ছে মানভেদে 1100 থেকে 1800 টাকা পর্যন্ত, আলু বোখরা বিক্রি হচ্ছে 400 থেকে 440 টাকা, শুকনা মরিচ বিক্রি হচ্ছে 140 টাকা, হলুদ বিক্রি হচ্ছে 160 টাকা। তো এই বাজারটাতে আমরা কিন্তু এই যে বিক্রি যে খুব বেড়ে যাবে তেমনটা কিন্তু দেখিনি। এখানে স্বাভাবিক সময়ের মতোই ক্রেতা আসছেন এবং এই বাজারের যে বিক্রি, তো সবচেয়ে বড় ব্যাপারটা যেটা দোকানিরা বলছেন সেটা হচ্ছে যে মশলার কিন্তু দাম ঈদ উপলক্ষে যে বাড়তি হওয়া বা বেড়ে যাওয়া সেটা কিন্তু এখন পর্যন্ত জানি স্থিতিশীলই আছে গত 15 দিন বা 1 মাস যাবত। তো ইশরাত, এই ছিল মশলার বাজারের সর্বশেষ খবর। দর্শক, কারওয়ান বাজার থেকে মশলার বাজারের সবশেষ খবর জানছিলাম সহকর্মী কামরুল হাসান সবুজের কাছ থেকে। চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পরে সকালে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত অস্ত্র এবং নগদ 5.5 লাখ টাকা জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রাত 11:30টার দিকে রেকেট বেনকিজা নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সত্যগোপাল ভৌমিক দোকান থেকে বের হওয়ার পর 2 মোটরসাইকেল আরোহী তারপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। এ সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়। পরে অপর ছিনতাইকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ককটেলটি তার শরীরেই বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে 2টি AK-20 রাইফেল এবং 5.5 লাখ টাকা জব্দ করে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইটি রাইফেল ছিল, 2টি অস্ত্র পাওয়া যায় এবং যে টাকার ব্যাগ যেটি ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেই টাকার ব্যাগটিও পাওয়া যায়। প্রথমে যে লোকটি মারা যায়
তার জুতার যে মোজার ভিতরে আরেকটি অত্যাধুনিক ছুরা সেটি পাওয়া যায়। তো এগুলো পুলিশ জব্দ করেছে এবং এখন যে আইনগত প্রক্রিয়া সেটি চলমান আছে। চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো নির্মাণ হয়নি স্বাস্থ্যসম্মত শৌচাগার। কয়েকটিতে থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহারে অনীহা শিশুদের। এতে জীবনের শুরুতে শিক্ষানীতি আসা কয়েক লাখ শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খোলা বা নোংরা শৌচাগার ব্যবহারে পানিবাহিত রোগসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, সরকারি অর্থায়নে শিশুদের জন্য বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ শুরু হয়েছে। ফারুক আহমদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 5 দশকের পুরনো এই বিদ্যালয়ের নেই নিজস্ব কোনো শৌচাগার। এর কয়েকশো শিক্ষার্থী শুধু নয়, শিক্ষকরাও তাদের শৌচকার্য করতে না পেরে দুর্ভোগে পড়েন। এই বিদ্যালয়ের মতো চাঁদপুরের 8 উপজেলার সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়েও একই পরিস্থিতি। শহরের একটি নামি দামি বিদ্যালয়ে শিশুদের জন্য নির্ধারিত শৌচাগার থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহারে অনীহা অনেকের। আমরা অন্য টয়লেটে যে বাথরুম করি তার জন্য ওরা আমাদের খুব বকে। স্কুলের টয়লেটটা অনেক ময়লা আবর্জনায় ভরা, তাই আমরা ওই টয়লেটটাকে ব্যবহার করতে পারি না। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও জানালেন, শৌচাগার স্থাপনের জন্য অনেক লেখালেখি করেও কোনো কাজে আসেনি। আমরা লেখালেখি বহুত করছি, টয়লেট পাই না। টয়লেট না থাকার কারণে এখানে বাচ্চাদের চরম দুর্ভোগে পড়তে হয়। তবে যাদের বিদ্যালয়ে নতুন শৌচাগার স্থাপিত হয়েছে তারা জানালো ভিন্ন কথা। স্বাস্থ্যসম্মত শৌচাগার কিভাবে ব্যবহার করতে হয় তাও শিখে নিয়েছে এসব শিশু। আমরা বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধুই। আমরা খোলা টয়লেটে আর যাব না, আমরা এই টয়লেটে ব্যবহার করব। সরকারি অর্থায়নে নতুন যে কয়েকটি শৌচাগার নির্মাণ হয়েছে সেগুলো নিয়েই সন্তুষ্ট শিক্ষক অভিভাবকরা। বাচ্চারা পায়খানা প্রস্রাব নির্দিষ্ট জায়গায় করতে পারে। 4টা টয়লেট রয়েছে, আমরা চেষ্টা করি এগুলো পরিচ্ছন্ন রাখার জন্য। আর এই স্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, খোলা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের সুবিধা ও অসুবিধার কথা। উন্মুক্ত আকাশের নিচে পায়খানা পরিবেশ এবং পানিবাহিত রোগের জন্য খুবই ক্ষতিকর। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি অর্থায়নে ইতিমধ্যে 141টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা হয়েছে বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। চাঁদপুর জেলায় 284টি ওয়াশ ব্লক করার জন্য আমরা বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে আমাদের 141টি ওয়াশ ব্লক নির্মাণ হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1128টি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে 3,36,509 জন শিশু, আর শিক্ষক রয়েছেন প্রায় 6,000। সময় সংবাদ, চাঁদপুর। সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ঈদুল আজহা উদযাপন করছে সুরশির দরবার শরীফের অনুসারীরা। অর্ধ শতাধিক মুসল্লির উপস্থিতিতে সকাল 11:15টায় মালিবাগের চৌধুরীপাড়ার খানকায় সুরশিরি মসজিদে তাদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পুরনো ঢাকা সহ রাজধানীর আরও কয়েকটি এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন। এদিকে দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। শরীয়তপুরে 20টি গ্রামে ঈদুল আজহা পালন করেছেন সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা। সকাল 8:30টায় নড়িয়া উপজেলার জান শরীফ রহমতুল্লাহির মাজার চত্বরে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এদিকে চাঁদপুরের 40টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করছেন এলাকাবাসী। সকাল 9:30টায় ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর দরগাহ জামে মসজিদে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে পালিত হচ্ছে ঈদুল আজহা। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার কয়েকটি দেশে যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই মুসল্লিরা
ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হতে থাকেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্থানীয় ধীরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি। ভোর 6টায় অনুষ্ঠিত হয় দিনের প্রথম জামায়াত। বিভিন্ন দেশের হাজার হাজার মুসলিম নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শরিক হন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন। মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়ার কয়েকটি দেশেও বৃহস্পতিবার ঈদ উল আজহা উদযাপন করা হচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঈদের নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদে ঈদের জামাতের সময় জোড়া বোমা হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানায় ইরানের প্রেস টিভি। সানার পুলিশ কর্তৃপক্ষ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানীর বালিলি মসজিদে ঈদের জামাতের সময় পরপর 2টি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এর আগে আইএস জঙ্গিরা সানার শিয়া মসজিদে এই ধরনের হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। গত 20 জুন সানার কুবাত আল মালিকি মসজিদে আইএসের একটি গাড়ি বোমা হামলায় 3 জন নিহত হন। পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। আজ দুপুরে নিজ বাসায় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 2টি ওয়ানডে ও সমান টি-20 খেলতে এ মাসের 27 অথবা 28 তারিখে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে সালমার দল। 2 ভেন্যুতে খেলার কথা থাকলেও নিরাপত্তার জন্য আপাতত সিদ্ধান্ত নেওয়া আছে খেলা হবে করাচিতে। প্রধানমন্ত্রীরা যখন মুভ করে তখন যে সিকিউরিটিটা পাওয়া যায়, সো আমরা বলেছি এটা তারা অ্যাকসেপ্ট করেছে। দর্শকদের ব্যাপারে, বিভিন্ন এন্ট্রে ঢোকার ব্যাপারে, আশপাশের এলাকার ব্যাপারে যা যা বলেছে আমরা দিয়েছি, মোটামুটি সব তারা কিছু কিন্তু কমপ্লাই করেছে। সো এখন মোটামুটিভাবে আমরা বলতে পারি যে সিকিউরিটি ইস্যুতে আমাদের আর কিছু বলার নেই। ওটারই পরিপ্রেক্ষিতে এখন ফাইনাল ডিসিশনের জন্য ওরা বসেছিল, সবকিছুই শেষ। গভর্নমেন্ট আমাদের স্পোর্টস মিনিস্ট্রির থেকে যেই অর্ডারটা জিও দরকার সেটাও আমরা পেয়ে গেছি। এখন এটা আমাদের বিষয়। মোটামুটি আমরা চিন্তা করেছি যে এখান থেকে আমাদের বাংলাদেশ টিম 27 বা 28 তারিখে ওরা যাবে। করাচিটা অলরেডি কনফার্ম করে দিতে বলেছি আমি আজকে সকালে। লাহোরটা এখনো আমরা শিওর না, একটু মানে আজকের মধ্যে একটা ডিসিশন হয়তো আমরা নিয়ে নিব। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ দিনের রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের স্রোত। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট। চামড়ার দাম কম ধরায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা। ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হালকা বৃষ্টিপাতের আশঙ্কা। জাতিসংঘের 70তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। অভ্যর্থনা জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং রাতভর অবস্থানের পর আরাফাত ময়দান থেকে মিনায় ফিরছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।